হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে, প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার নেই। বাংলাদেশে 18 কোটি মানুষ আপনাকে পছন্দ করে নাই, কিন্তু আপনি জোর করে বসেছেন। হাবিব তখনই বলে দিয়েছিল যে আপনি মানুষের কাছে একজন অপছন্দের লোক, আপনার পিতাও একজন অপছন্দের লোক হয়ে গেছে। গণতন্ত্রকে যখন গলা টিপে হত্যা করেছিল, যখন সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ সিকদার উচ্চারণ করেছিল, যখন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল, যখন আমার দেশ আমার স্বাধীনতা আমি অর্জন করেছি, আমি থাকবো, আমার পরিবার থাকবে, এমন বাক্য উচ্চারণ করছিলেন, তখনই মানুষের মনের কোঠা থেকে এই পরিবারের নামটা মুছে গিয়েছে। 16 বছর জোর করে, অত্যাচার করে, পুলিশ দিয়ে, কিছু মাস্তান দিয়ে, অবৈধ লোক দিয়ে, অপসংস্কৃতির লোক দিয়ে পার্শ্ববর্তী একটা দেশে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল রাজনীতিবিদ যারা বাংলাদেশকে কখনো মেনে নিতে রাজি ছিলেন না, যারা বাংলাদেশে গণতন্ত্র থাকুক পছন্দ করেন নাই, তাদের সহযোগিতায় বাংলাদেশে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু শেষ তক থাকতে পারে, চলে যেতে বাধ্য হয়েছে। সবাই মিলিত আন্দোলন, আমি একা বলব, কিন্তু আমি দাবি রাখতে পারি। আমি যখন খালি পায়ে হাফ প্যান্ট পরে, ছিঁড়া গেঞ্জি পরে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যারা 16টি বছর পার্লামেন্টে বিনা ভোটের পার্লামেন্টে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলতেন, আমার কান চোখ সব জ্বালা করা। আমি তখন ওই পার্লামেন্টের 5 বার সংসদ সদস্য ছিলাম। তাদের কথাগুলোর উত্তর দেওয়ার সে সুযোগ ছিল না। হাত উঠিয়ে মিনিটের পর মিনিট হাত তুলে রাখতাম, স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারতাম। এমন গণতন্ত্র দেশে ছিল যে গণতন্ত্রে স্পিকারের বাম দিকের লোকেরা কোনো কথা বলার শক্তি সাহস ছিল। আজকে তাই এই কথাগুলো শুধু স্মরণ করছি এই কারণে, স্থিতিশীলের জন্য প্রয়োজন জাতীয় নির্বাচন। এই প্রসঙ্গটা এই জন্য বললাম, তখন যদি শেখ হাসিনা এই প্রয়োজনীয়তা অনুভব করতেন, তখন যদি আওয়ামী লীগ তখনকার সময় হাবিবের কথা শুনতেন, তখনকার কিছু ভালো ছাত্র নেতাদের কথা শুনতেন, আর ক্ষমতা আসার পরে যেন তেন প্রকারে ক্ষমতা আসার পরেও কিছু ভদ্রলোক আওয়ামী লীগের ছিল, তাদের কথা যদি শুনতেন, তাহলে বাংলাদেশে স্থিতিশীল একটা নির্বাচনের ব্যবস্থা শেখ হাসিনা তার দল করতে পারে। তাহলে আজকে শেখ হাসিনার এই ভয়াবহ অবস্থা হতো না। তার বাবার নামে যে 1000 কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে মূর্তি তৈরি করেছিল, সেগুলো ভাঙচুর হতো না। শেখ মুজিবকে গালি দিত না, হাসিনাকে তার পরিবারকে গালি দিত। যদি এমন একটি স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করতে পারে। তাই মাওলানা ভাসানী বলেছিল, আমার মনে পড়ে, মতিঝিলে একটা হোটেলে মাওলানা ভাসানী উঠতেন, মোস্তফা জামান হায়দার এখনো বেঁচে আছে, উনি ছাত্র ইউনিয়নের সভাপতি। আমি একদিন, তখন আমি হাবিবের সাথে একই সময় দল করতাম, তখন তো অন্য কোনো দলও ছিল। স্বাধীনতার পর মাওলানা ভাসানী বলেছিল, শেখ মুজিব তুই যা, ডান্ডা একটা হাতে লয়া 32 নম্বর রোডে বসে থাক, আর আতাউর রহমান খান শিক্ষিত মানুষ, তারে প্রধানমন্ত্রী বানাবে, তুই খালি চোর পাহারা দিবি। শেখ মুজিব সেই সময় কথা বলে শোনা, বরঞ্চ করেছেন তার ছেলেকে ট্রেনিং দিয়ে আর্মির প্রধান বানাতে চেয়েছেন, তার ছেলেকে দিয়ে ব্যাংক ডাকাতি করিয়েছেন, তার পরিবারকে দিয়ে অর্থ লুট করেছেন, তার সহযোগীকে দিয়ে অর্থ লুট করেছেন, বিদেশের মাটিতে 1000 কোটি টাকার সম্পদ করেছেন। ভালো আওয়ামী লীগের কথা তখন শেখ হাসিনা শোনেন না, উল্টো শুনেছেন খালেদা জিয়াকে কেমনে নিঃশেষ করা যায়।
বিএনপিকে কেমনি ভাবে দেশের রাজনীতিকে নিঃশেষ করা যায়, ভবিষ্যতের প্রজন্ম তারেক রহমানের মেরুদণ্ড কিভাবে ভেঙ্গে তছনছ করে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, আরাফাত রহমান কোকেকে বিদেশে পাঠিয়ে কিভাবে মৃত্যুবরণ করতে হয়, এইসব কারণেই তো আজকে শেখ হাসিনা দেশের দায়ী। তাই বলে এক কান কাটালো ঢাকা চলে, দুই কান কাটালো গেল লজ্জা আর কিছু। হাসিনার লজ্জা তো হাসিনা তো নির্লজ্জ, হাসিনা তো গণতন্ত্র হত্যাকারী, হাসিনা তো বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, হাসিনা তো বাংলাদেশের সংবিধান নষ্টকারী, হাসিনা তো বাংলাদেশের সুপ্রিম কোর্টকে, প্রধান বিচারপতিকে নিজের আওতায় আনার জন্য একটা বিচার বিভাগকে ধ্বংস করার